নমস্কার, কণিকাস ডেইলি লাইফ আরেকটি ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটি হচ্ছে গণেশ চতুর্থীর দিন সকালবেলা খুব সুন্দর একটি শর্টকাট ব্রেকফাস্ট তৈরি করে নিয়েছি। সেটা হচ্ছে ডালিয়া। এই ডালিয়ার জন্য আলু আর গাজর কেটে নিয়েছি। এবার কড়াইতে ফোড়ন দিয়ে আলু আর গাজরটা একটু ভেজে নিয়ে তার মধ্যে কাঁচা লঙ্কা, হলুদ আর লবণ দিয়ে আর একটু আদা জিরে বাটা দিয়ে গাজর আর আলুটাকে ভালো করে কষিয়ে নিয়ে এবার যে ডালিয়াটা ভিজিয়ে রেখেছিলাম পুরোটা দিয়ে দিলাম কড়াইতে দিয়ে 2 মিনিটের মতন একটু নাড়িচাড়ি নিয়ে বেশ কিছু পরিমাণে জল দিয়ে দেবো, যাতে ডালিয়াটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। জলের পরিমাণটা একটু বেশিই দিয়েছি। এবার গ্যাসটাকে একদম লোতে রেখে এটা ঢাকা দিয়ে দিলাম। আস্তে আস্তে এটা ফুটতে থাকবে। দেখুন কত সুন্দরভাবে এটা তৈরি হয়ে গেল। সকালবেলায় খুব সুন্দর একটা হেলদি ব্রেকফাস্ট রেডি হয়ে গেল। আর আজকে তো নিরামিষ খাবো, তার জন্যই এরকম টিফিনটা তৈরি করা হয়েছে। এবারে নামানোর আগে একটু ঘি দিয়ে দিলাম। ঘি দিয়ে প্রথমে ওর বাবাকে খেতে দিয়ে দিলাম, কারণ ওর বাবা বেরিয়ে যাবে তার কাজের উদ্দেশ্যে। তারপরে এটা মেয়েকে দিয়ে দেবো আর আমার শ্বশুরমশাইকে দেবো, আর আমি খাবো না, আমি উপোস থেকেই পুজোটা দেবো। তারপরে মেয়েকে আনতে গেলাম অ্যাবাকাস থেকে। অ্যাবাকাস থেকে ফিরে আসার পরে তারপরে পুজোর জোগাড় শুরু করে দিলাম। সব জোগাড়জান্তি করে এবার লক্ষ্মী আর গণেশকে প্রথমে স্নান করিয়ে নিচ্ছে। স্নান করিয়ে নিয়ে তারপরে খুব সুন্দরভাবে ধীরসুস্থে পুজোটা শুরু করব। আমরা এই প্রথমবার বাড়িতে গণেশ চতুর্থী পালন করছি। প্রত্যেকবারই পাড়ার যেখানে পুজো হয় সেখানে লাড্ডু দিয়ে পুজো করে নিই, কিন্তু এবছর কি মনে হলো যে একটু গণেশ পুজো করব। সেই জন্য ওর বাবা আগের দিন কিন্তু সব বাজার করে দিয়েছে। এবার এখানে গোপু সোনাকেও স্নান করিয়ে নেব। যখন বাড়িতে আমরা লক্ষ্মী পুজো দিই বা যে কোনো পুজো দিই, তখন কিন্তু গোপু সোনাকে সিংহাসন থেকে নামিয়ে এনে এইভাবে স্নান করিয়ে পুজো করি, কারণ গোপু সোনার একটু ঘোরাও হলো আর বেশ ভালোই লাগে। আর গোপু সোনাকে তো খুব একটা আমরা বাইরে নিয়ে যাই না, খুব কেন কিছুতেই আমরা বাইরে নিয়ে যাই না, ঘরেই থাকে। অনেক সময় দেখি অনেকে সে ব্যাগের মধ্যে করে গোপু সোনাদের ঘুরতে নিয়ে যায়। আমরা সেটা করি না, আমাদের হয় না। সেই জন্য এইভাবে মাঝে মধ্যে একটু ছাদে ঘুরিয়ে আনি বা ঠাকুর ঘর থেকে একটু নিচে নামিয়ে আনি, এইভাবে একটু টুকটাক ঘুরিয়ে নিই। এবার ভালো করে স্নান করিয়ে নিয়ে সুন্দর করে একটা জামা পরিয়ে দিচ্ছি। জামা পরিয়ে দিয়ে তারপরে গয়না দিয়ে সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। গোপু সোনাকে স্নান করানো হয়ে গেলে মনে হয় যে কত বড় একটা কাজ কমে গেল। দেখুন এবার এইভাবে একটু একটু করে প্রথমে চুড়ি পরিয়ে দিচ্ছি, কানের, গলার হার, তারপরে চুর খুব সুন্দরভাবে পরিয়ে দিয়ে এবার পুজো করব। এবার গণেশ আর লক্ষ্মীকেও কিন্তু খুব সুন্দরভাবে সাজিয়ে দিচ্ছি। প্রথমে মালা দিয়ে সাজিয়ে দিলাম, তারপরে গাঁদা ফুলের মালা দিয়ে সাজিয়ে দিয়ে সব রকমের ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে দেব। আর গণেশের নাকি এই দুব্ব ঘাস খুবই পছন্দ, সেজন্য 2টো দুব্বের গোছা গণেশের পাশে দিয়ে দিলাম। জবা ফুল দিয়ে দিলাম, অপরাজিতা ফুল, আরও কিছু ঝুড়ো ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে দিলাম। আর মেয়ে বলছে, মা আমি এই পৈতেটা ঠাকুরকে দেবো। আমি যে দিয়ে দে। ও প্রথমে পড়াতে যাচ্ছিলো, আমি যে না পড়াতে নেই, পাশে রেখে দিলেই হয়ে যাবে। এবার ও রেখে দিয়ে প্রণাম করে নিচ্ছে। আর আমি বলছি, দেখ তোর মনে যা যা ইচ্ছা আছে সেগুলো কিন্তু গোপু সোনাকে বলে নে। এবার ঘট বসালাম। ঘট বসানোর পরে এবার আস্তে আস্তে পুজো শুরু করে দিয়েছি। বেশ ভালোই লাগছিল, অনেক দিন বাদে অন্যরকম একটি পুজো বাড়িতে হচ্ছে। এবার কিছু ঠাকুরকে ফল কেটে দিয়েছি। ফল কেটে আর দিয়েছি মোদক আর বড় একটা লাড্ডু। আর গণেশের তো পছন্দ মোদকটা দিয়ে কিন্তু মেয়ে বলছে, মা খুব সুন্দর হয়েছে দেখতে, আর ঠাকুরকে দাও। বললাম ঠিক আছে, ঠাকুরকে সুন্দরভাবে সব সাজিয়ে গুছিয়ে দিচ্ছি। এইভাবে কিন্তু আমরা একটা দিন খুবই আনন্দের সঙ্গে পালন করলাম। পরের বারও ইচ্ছে আছে যে এইভাবে গণেশ পুজো বাড়িতে ছোট করে করে নেব। জানি না ভগবানের কি ইচ্ছে, যদি করতে পারি তাহলে তো খুবই ভালোই হয়। এই যে পুজো দিয়ে ঠাকুরের কাছে প্রণাম করে সবার
মঙ্গল কামনা করলাম যে সবাই যেন ভালো থাকে, সুস্থ থাকে, আর আমাদের সংসারের জন্য মঙ্গল কামনা করলাম। আর এই যে পঞ্চপ্রদীপ দিয়ে আরতি করে নিয়েছি, এবার কর্পূরদানি দিয়ে কর্পূর দিয়ে ঠাকুরকে আরতি করে নিচ্ছি। এইভাবে আরতি করলে কিন্তু খুবই ভালো লাগে। আর ঘরে যখন ধূপকাঠি ধুনো জ্বালানো হয় তখন কিন্তু খুব সুন্দর একটি গন্ধ চারিদিকে ঘুরে বেড়ায়, বেশ তখন ভালোই লাগে। এবার আরতি করা হয়ে গেছে, এবার ভালো করে ঠাকুরকে পুজো দিয়ে নিচ্ছি। এবার গোপুসোনাকে একটু হাতে করে নিয়ে খাইয়ে দিচ্ছি, কারণ গোপালকে তো আমরা ছোট সন্তান হিসেবেই ভেবে থাকি। এবার দুপুরবেলা আমরা যাচ্ছি পাশের একটি বাড়িতে, গণেশ পুজোয় নেমন্তন্ন করেছে সেখানে খেতে। দুপুরবেলা খুব ভারী খাওয়া হয়েছিল বলে রাত্রিবেলা একদম হালকা একটু নিরামিষ তরকারি রান্না করে নিচ্ছি। গরম গরম ভাত, আলু সিদ্ধ আর এই পনির। পুরো পনিরটা কিন্তু রান্না করবে না, অল্প একটু পনির নিয়ে ছোটো ছোটো করে পিস করে কেটে নিয়েছি। তারপরে কেটে নেওয়ার পরে এই পনিরের মধ্যে গরম জল দিয়ে দেবো। গরম জল দিলে কি হবে, পনিরগুলো কিন্তু খুব সুন্দরভাবে নরম হয়ে যাবে আর খেতেও কিন্তু খুব ভালো লাগবে। 10 মিনিট এইভাবে গরম জলের মধ্যে রেখে দিয়ে তারপরে পনিরগুলোকে ভেজে নেব। নুন আর হলুদ মেখে পনিরগুলোকে সর্ষে তেলের মধ্যে বেশ লাল লাল করে ভেজে নিচ্ছি। এইভাবে আপনারা একবার পনির রান্না করে দেখবেন, খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর একদম কম মশলায় পনিরটা তৈরি করে নিচ্ছি। পনিরের একটা পাতলা ঝোল তৈরি করে নিচ্ছি, এর মধ্যে তেমন বেশি কিছু মশলা দেব না, সামান্য একটু রেগুলারের মশলা দিয়ে কিন্তু পনিরের তরকারিটা তৈরি করে নেব। যেটুকু তেল ছিল ওই তেলের মধ্যে গোটা গরম মশলা দিয়ে দিলাম, হাফ টমেটো কুচি দিয়ে এবার এর মধ্যে নুন, হলুদ, একটু আদা জিরে বাটা দিয়ে কিন্তু পনিরের তরকারিটা রান্না করে নেব। এইভাবে গরম গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু খুবই ভালো লাগে। একটু কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম, একদম হালকাভাবে তরকারিটা তৈরি করে নিচ্ছি। আদা জিরে বাটা দিয়ে দিলাম, এবার ভালো করে কষিয়ে নিয়ে জল দিয়ে ঝোলটাকে ফুটতে দেবো। যখন ফুটে উঠবে তখন এর মধ্যে ভেজে রাখা পনিরগুলো দিয়ে দিলাম। বন্ধুরা, তাহলে রান্নাটা আমি আজকে শেষ করে নিচ্ছি এখানে। আর আজকের এই ব্লগটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করবেন, কমেন্টস করবেন আর বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরে